আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হলো 7 দিনের কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়নে রাজধানী জুড়ে ছিল প্রশাসনের ব্যাপক নজরদারি। ঢাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আইন অমান্যকারীদের করা হয় জরিমানা। জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন আজ। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়ন করতে এবং পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে রাজধানী জুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এরই ধারাবাহিকতায় র্যাব 3-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু শাহবাগ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইন অমান্যকারী 4 জনকে 1200 টাকা জরিমানা করা হয়। অপরদিকে রাস্তায় চলাচলরত সাধারণ মানুষেরা দেখাচ্ছেন বিভিন্ন অজুহাত। আমি জানি যে এখানে যাওয়াটা এই মুহূর্তে উচিত না, আমাদের ভুল হয়ে গেছে, সেই হিসেবে আমাদেরকে আপনারা একটু মাফ করতে পারেন। আমার ছোট ভাই কালকে দেশের বাইরে যাচ্ছে, কোভিড টেস্ট করছি, এই কারণে বাইরেছে। স্যার ইনস্ট্যান্ট হয়তো স্যার এখনো স্যার করতে পেরেছে কিনা জানি না স্যার, হয়তো বা কর্তৃপক্ষ জানে। বিজেপি ডিস্ট্রিক্টের আসছে সামনে। এছাড়াও রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব 4। মানুষকে সচেতন করা সহ মাস্ক বিতরণ করেন র্যাব 4-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মুজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 4-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর মধ্যে একজন দেখতে পেলেন যে বয়স্ক সিটিজেন তার আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছে। তো এই ধরনের আমরা অনুরোধ করব অজুহাত না দেখে সবাইকে আইন মেনে ঘরে থাকার জন্য। এ সময় সকলকে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে ঘরে থাকার আহ্বান জানান তিনি। আমরা মনে করি জরিমানা বা মাস্ক বিতরণ বড় কথা না, গণসচেতনতা খুব জরুরি। আজকে জাতি 25%-এর উপরে করোনা সংক্রমণ নিয়ে আজকে আমরা ভুগছি। এর থেকে বের হয়ে আসতে হলে সবাইকে কিন্তু সচেতন হতে হবে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, যারা স্বাস্থ্যবিধির নিয়ম না মেনে রাস্তায় চলাচল করছে তাদেরকে গুনতে হচ্ছে জরিমানা। এ পর্যন্ত আমরা একজনকে মাস্ক সারা রাস্তা বের হওয়ার অপরাধে এবং যৌক্তিক কারণ ব্যতিরেকে রাস্তা ঘোরাফেরার কারণে তাকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য লকডাউন দিয়েছে সরকার। সুরক্ষিত থাকতে হলে মানতে হবে লকডাউন। অজুহাত দেখিয়ে বাহিরে নয়, নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হলে থাকতে হবে ঘরে, মানতে হবে স্বাস্থ্যবিধি। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। এদিকে কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীর অলিগলিতে ছিল না আগের মতো আড্ডা দেয়া বা জড়ো হওয়ার প্রবণতা। 2-1টি নিত্যপণ্যের দোকান ছাড়া বন্ধ থাকে অধিকাংশ দোকানপাট। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন মুসামিয়া। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়েছে, তাই সংক্রমণের লাগাম টানতে সরকার ঘোষণা করেছে কঠোর লকডাউন। রাজধানীর মহাসড়কের ন্যায় এবার প্রভাব পড়েছে অলিগলিতে। সেখানে আগের মতো জটলার দেখা মিলছে না, দোকানপাটও রয়েছে বন্ধ। পাবলিকও লকডাউন মাইনা নিছে, আমরা দোকানপাট সবাই বন্ধ রাখছি। মহল্লার ভিতরেও দোকানপাট বন্ধ আছে এবং মহল্লার লোকজন বাসার ভিতরেই আছে। জরুরি প্রয়োজন যারা আছে তারা ছাড়া মনে হয় মানুষ এখন বাড়ছে না, এটাই আমার মনে হচ্ছে। তবে লকডাউনে নিম্ন আয়ের মানুষ পড়েছে বেকায়দায়। তাদের দাবি লকডাউনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার। লকডাউন মানুষ মানতেছে, আমরাও লকডাউন মানতেছি। এভাবে যদি মানুষ লকডাউন মানে এই রোগবালাইটা তাড়াতাড়ি সরে যাবে এবং মানুষের জন্য ভালো, আমাদের জন্য ভালো। সামনে ঈদ, জীবনযাত্রার মান অনেক দিক থেকে, ব্যবসায়িকভাবে হোক, চলাফেরায় হোক, বা কেউ বা গ্রামের দেশে যাবে সেইভাবে হোক, কুরবানির দিকে হোক, একটু যেন বিবেচনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সকলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। করোনা হতে বাঁচতে লকডাউনের বিকল্প নেই, তবে আপামর জনতার সচেতনতা ব্যতীত লকডাউন কার্যকর ও সংক্রমণ রোধ সম্ভব নয়। তাই সরকার ও নাগরিকদের প্রত্যক্ষ সহযোগিতায় ভাইরাস মুক্ত হবে বলেই আশাবাদ বিশিষ্টজনদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ঢাকা। 2016 সালের হলি আর্টিসান হামলার পর কল্যাণপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সহ 23টি হাই রিস্ক অপারেশন পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। এসব অভিযানে নিহত হয় 63 জন জঙ্গি। সিটিটিসি তদন্ত শেষ করা 2টি মামলায় রায় হয়েছে, যেখানে 12 জন আসামিকে মৃত্যুদণ্ড এবং 1 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে হলি আর্টিসানের জঙ্গি হামলার 5 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান উপপুলিশ মহাপরিদর্শক আসাদুজ্জামান এসব তথ্য জানান। এই ঘটনার পরিকল্পনাকারী, অর্থ সরবরাহকারী, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহকারী সকলকেই গ্রেপ্তার করে একটি সফল তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বৃহস্পতিবার রাজধানী গুলশান 2-এ হলি আর্টিজানে হামলার 5 বছর পূর্তি উপলক্ষে
নিহত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান ও রবিউল করিমের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপ এবং কঠোর অভিযানের কারণেই জঙ্গি দমন হয়েছে। সকল বাহিনী সহ আমরা দায়িত্ব পালন করেছি এবং এর পরবর্তীতে এই ঘটনার সাথে যারা জড়িত সকল আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা দায়িত্ব পালন করেছি। আমরা সফলভাবে বেশ কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আবারও দেশের খবর। বেলুন ও পায়রা উড়িয়ে বরণ করে নেওয়া হলো লায়ন্স ক্লাবের নতুন গভর্নরদের। বৃহস্পতিবার রাজধানী আগারগাঁওয়ের লায়ন্স ক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর ATM নজরুল ইসলাম, জেলা ভাইস গভর্নর ABM আনোয়ারুল বাসেদ এবং আহমেদুজ্জামান সহ আরও অনেকেই। অনুষ্ঠানে রিজিয়ন চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স শফিউল্লাহ চিকদার। পরে নতুন জেলা গভর্নরদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দেশের ডিজিটাল খাতের ব্যবসায়িক উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে আর ভেঞ্চার্স প্রাইভেট ইকুইটি ফান্ডের উন্মোচন করল টেলিকম অপারেটর রবি আজিয়াটার মালিকানাধীন প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড। বুধবার রাজধানীর একটি হোটেলে ফান্ডটি উন্মোচন করা হয়। এই ফান্ডটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অধীনে নিবন্ধিত হবে বলে জানায় কর্তৃপক্ষ। এই সংক্রান্ত অনুষ্ঠিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম ও রবির ম্যানেজিং ডিরেক্টর মাহতাবউদ্দিন আহমেদ। নোয়াখালীর সোনাইমুড়ির শামসুল হুদা নামের এক প্রবাসীকে পঞ্চগড়ে মিথ্যা ও হয়রানিমূলক মানব পাচার মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করল ভুক্তভোগী ও তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারকোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মিথ্যা ও হয়রানিমূলক মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রবাসী শামসুল হুদা। কুমিল্লার 17টি উপজেলায় লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার শহরগুলোতে যৌথ বাহিনীর টহল থাকলেও মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বলে জানান জেলা প্রশাসক কামরুল হাসান। ফরিদপুরে বৃহস্পতিবার সকাল থেকে লকডাউন বাস্তবায়নে জেলা শহরে 23টি স্থানে চেকপোস্ট বসিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিত্য প্রয়োজনীয় ছাড়া বন্ধ থাকে সব ধরনের যানবাহন। সারা দেশের মতো টাঙ্গাইলের ঘাটাইলেও 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা জুড়ে কঠোর অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি রক্ষায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা প্রশাসন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। প্রথম দিনে ঢিলেঢালা লকডাউন পালিত হলো ময়মনসিংহের হালুয়াঘাটে। দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে না গেলেও হালুয়াঘাটের সড়কে ছিল ব্যক্তিগত গাড়ির স্বাভাবিক চলাচল। এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে নওগাঁয়ের মাঠে ছিল স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। লকডাউন বাস্তবায়নে নওগাঁর 11টি উপজেলায় সেনাবাহিনীর 5টি ও বিজিবির 8টি টিম মোতায়েন থাকে। এছাড়াও কাজ করছে জেলা প্রশাসনের 34টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয় পুলিশের চেকপোস্ট। যারা অকারণে রাস্তাঘাটে চলাচল করছে তাদের পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে। নাটোরে লকডাউন বাস্তবায়নে দিনের শুরু থেকেই ভারী বৃষ্টিপাতের মধ্যেও সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহলে ছিল কড়াকড়ি নজরদারি। জেলার প্রতিটি প্রবেশমুখ সহ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে সড়কে বের হওয়া মানুষ সহ তল্লাশি করা হয় গাড়ির। সারা দেশে আজকে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, নাটোর জেলা প্রশাসন, পুলিশ এবং সকলে মিলে আমরা কঠোরভাবে এটা মেনটেন করছি। কাল 6টা থেকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আমি নিজেও পুলিশ সুপার সহ মাঠে রয়েছি। লকডাউনে ফাঁকা রংপুর নগরী। বন্ধ থাকে রংপুর শহরের সকল শপিং মল, মার্কেট এবং গণপরিবহন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলেই পড়তে হচ্ছে জেরার মুখে। বেলা বাড়ার সাথে সাথে কোথাও কোথাও লোকসমাগম দেখা গেলেও সরকার আরোপিত বিধিনিষেধ পরিপালন নিশ্চিতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসনের 8 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছিল চোখে পড়ার মতো। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে 2 ভাগে, সকালের ফার্স্ট হাফে 4 জন এবং বিকেলে ফার্স্ট হাফে 4 জন ম্যাজিস্ট্রেট আমরা প্রতিনিয়ত রাস্তায় আছি এবং এই লকডাউন সরকারের যে সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবার সকাল থেকে টাঙ্গাইলে লকডাউন বাস্তবায়নে পুলিশ ও র্যাবের পাশাপাশি টহলে থাকে সেনাবাহিনী। লকডাউন সফল করতে তৎপর থাকে সেনাবাহিনী। লকডাউনের বিধি ভঙ্গকারীদের আনা হয় আইনের আওতায়। আমাদের সেনাপ্রধানের তত্ত্বাবধানে আমরা জনপ্রশাসনের পাশে সহায়তা করার জন্য এবং
আমাদের যে কোভিড-19 মোকাবেলা করার জন্য আমরা আবার মাঠে নেমেছি। চলতি বছরে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে মানিকগঞ্জের শিবালয়ে ভাঙন দেখা দেয় পদ্মা যমুনার নদীর পাড় এলাকায়। এতে হুমকির মুখে রয়েছে উপজেলার নদী তীরবর্তী দক্ষিণ শিবালয়, ছোট আনুলিয়া ও অন্নয়পুরের 3টি গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী। দর্শক, লকডাউনের এই সময়টাতে জানাবো একটু ভিন্ন স্বাদের খবর। নিশ্চয়ই শুনেছেন বা পাঠ্য বইয়ে পড়েছেন জার্মানির হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প। সুরের মূর্ছনায় বেরিয়ে এসেছিল গর্তের সব ইঁদুর। তবে এবার বাংলাদেশেই এমন একজন বাঁশিওয়ালার সন্ধান মিলেছে যশোরের কেশবপুরে, যার বাঁশির সুরের মোহনীয় মূর্ছনায় উড়ে এসে শরীর জুড়ে বসে থাকে মৌমাছির দল। দেখুন হাসানুর রহমান হাসানকে সঙ্গে নিয়ে খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। যশোরের কেশবপুর উপজেলার মমিনপুর গ্রামের মাহতাব মোরল পেশায় একজন মধু আহরণকারী। ছোটবেলা থেকে চাক ভেঙে মধু সংগ্রহের শিক্ষা নিয়েছেন পিতার কাছ থেকে। সেই থেকে মৌমাছির সাথে তার গড়ে ওঠে সম্পর্ক। পেশা মোয়াল হওয়ায় মৌমাছিকে নিজের সন্তানের মতো লালন পালন এবং ভালোবাসেন। বাজারে ভেজাল মধুর ফিরে খাঁটি মধু বিক্রি করার অদম্য ইচ্ছা তার। চাষ করার আমার খুব ইচ্ছা ছোটবেলার থেকে। মৌ পোকা চাষ করব এবং মৌ পোকা চাষ করে আমি যেন সাধারণ জনগণের মাঝে নিজের সরাসরি আমি সঠিক মধু পৌঁছে দিতে পারি। বাঁশির সুরে মৌমাছি ছুটে এসে বসেছে মানুষের শরীরে। মৌমাছির সাথে মানব প্রেমের এমন দৃশ্য দেখার জন্য মাহতাব মোরলের বাড়িতে প্রতিদিনই জড়ো হচ্ছেন অসংখ্য দর্শনার্থী। মাহতাব মোরল নিরাশও করছেন না তাদের। বাঁশি বাজিয়ে সে মৌমাছি তার শরীরে বিরলভাবে সে প্রদর্শনী করছে, এটা দেখে আমার খুব আশ্চর্য মনে হচ্ছে। সিনেমায় দেখেছি বাঁশি বাজালে বেদের মেয়ে চলে আসে, এখন বাস্তবে দেখতেছি বাঁশি বাজালে মৌমাছি চলে আসে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের মন রক্ষা করলেও মাহতাব মোরলের পরিবার বেঁচে থাকার তাগিদে একটি মধু বাগান করে দেওয়ার দাবি জানান সরকার ও সমাজের বিত্তবানদের কাছে। আমার মধুর বাগান বানায় দেয়, তাহলে আমরা ছেলে মেয়ে এনে আমরা করে খেতে পারবো। এদিকে মাহতাব মোরলের অসহায়ত্বের কথা শুনে তাকে মধু চাষের সহায়তা এবং সরকারি অনুদানে বাড়ি তৈরি করে দেবেন বলে জানালেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বাক্স পদ্ধতিতে তুমি যাতে মৌমাছি পালন করতে পারে সেজন্য আমরা প্রাথমিকভাবে তাকে আমরা 2 থেকে 3টা বাক্স আমরা দিয়ে আমরা দেখব। পরবর্তী বরাদ্দে যদি জমি আছে, ঘর নাই, এই বরাদ্দ আমরা যদি পাই তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাকে আমরা একটি যে সেমি পাকা ঘর সেটা আমরা করে দিতে পারবো। মৌমাছির সাথে মানব প্রেম এমনই এক বিরল ঘটনা সৃষ্টি করেছেন মাহতাব মোরল। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশি বাজিয়ে মৌমাছি বহন করছেন নিজের শরীরে, যোগাচ্ছেন মানুষের বিনোদন। এ মানুষটির পাশে এসে দাঁড়াবে সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা করছেন কেশবপুরবাসী। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।